গণভোটের প্রচারণায় ১ কোটি টাকা দেয় কেন্দ্রীয় ব্যাংক, দাবি এনসিপি নেতার। গণভোটের দাবি বাস্তবায়নে সোচ্চার ১১ দলীয় জোট, রাজপথে নামার হুঁশিয়ারি। অবরোধ থাকায় তেল বিক্রি করতে পারছে না ইরান, পাইপলাইনে বাড়ছে বিস্ফোরণের ঝুঁকি। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র চুপ থাকলে তবেই হরমুজ প্রণালী খুলে দেবে ইরান, অস্থির তেলের বাজার। এবং নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত হচ্ছে বিএনপির স্থায়ী কমিটি। গণভোট নিয়ে দেশ জুড়ে যখন আলোচনা চলছে, রাজপথ থেকে সংসদ পাড়া পর্যন্ত, ঠিক সেই সময় সামনে এলো নতুন এক তথ্য। গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালাতে 7 দিনের জন্য 1 কোটি টাকা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এবং সদ্য জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেওয়া রিফাত রশিদ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বিরুদ্ধে উঠা বিভিন্ন অভিযোগের জবাব দেন তিনি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও এ তথ্য জানানো হয়। রিফাত বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক মুখপাত্র সিনথিয়া জাহিন আয়শা তাদের বিরুদ্ধে গণভোটের অর্থ তছরূপের অভিযোগ তুলেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কোনো প্রমাণ ছাড়াই এ ধরনের অভিযোগ অনৈতিক বলেও উল্লেখ করেন তিনি। কত টাকা পেয়েছে এবং কিভাবে তারা ব্যয় করেছে। আত্মপক্ষ সমর্থন করে রিফাত জানান, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা চালাতে একটি তহবিলের প্রয়োজন ছিল। সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে 15 দিনের একটি ক্যাম্পেইনের জন্য 5 কোটি টাকার বিষয়ে সমঝোতা হয়। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি নিবন্ধিত সংগঠন না হওয়ায় সরাসরি অর্থ প্রদান সম্ভব হয়নি। সময় স্বল্পতার কারণে বাংলাদেশ ব্যাংক নিবন্ধিত স্যাড ফাউন্ডেশনের মাধ্যমে 7 দিনের প্রচারণার জন্য 1 কোটি টাকা প্রদান করে জানিয়ে তিনি বলেন, এই অর্থ দিয়েই সারা দেশে গণভোটের প্রচারণা পরিচালিত হয়। রিফাত দাবি করেন, পুরো অর্থের হিসাব নির্ধারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত একটি অডিট দিয়ে নিরীক্ষা করা হয়েছে এবং সেই প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। সবশেষে তিনি অভিযোগ করেন, সিনথিয়া সহ কয়েকজন সাবেক নেতা ইচ্ছাকৃতভাবে তাদের হেয় করতে মিথ্যা তথ্য প্রচার করছেন। তবে দুদক সহ কোনো তদন্ত সংস্থা চাইলে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান। তরেক আজিজ খান, এনপিবি। গোগো, তুমি একবার জনগণের ধান খেয়েছো, আবার খাওয়ার চিন্তা করো না। সংঘাত এড়িয়ে সংগঠিত হওয়ার কৌশলেই এগুচ্ছে 11 দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে চলমান আন্দোলন শান্তিপূর্ণ ও পরিকল্পিত ধারায় রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। সংঘাতমুখী বা জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মসূচি থেকে সরে এসে ধাপে ধাপে সংগঠিত ও ধারাবাহিক চাপ তৈরির পথে হাঁটছে জোটটি। আজকের পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, জোটের নেতারা মনে করছেন দাবি মেনে নিলে পরিস্থিতি সহজ হবে, আর না মানলে আন্দোলন চলবে। তবে সেটি হবে ক্রমান্বয়ে বিস্তৃত ও সংগঠিত। প্রতিবেদনে 11 দলের লিয়াজু কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের বক্তব্য তুলে ধরে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। তবে কঠোর বা সংঘাতমুখী কর্মসূচির দিকে না গিয়ে পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে কর্মসূচি সাজানো হচ্ছে। জোটের শীর্ষ নেতাদের বরাতে বলা হয়, আন্দোলনের দ্বিতীয় ধাপের কার্যক্রম ইতিমধ্যে বিভিন্ন স্থানে শুরু হয়েছে। পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ে সমাবেশ এবং শেষে রাজধানীতে জাতীয় সমাবেশের মাধ্যমে আন্দোলনকে আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। জাতীয় সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির রূপরেখা নির্ধারণ করা হবে। প্রতিবেদন অনুযায়ী জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে জোট। বরং সভা সমাবেশ মিছিল মিটিংয়ের মাধ্যমে সরকারকে চাপে রাখার কৌশল নেওয়া হয়েছে। তবে আন্দোলন দমনের কোনো পদক্ষেপ এলে তখন পরিস্থিতি ভিন্নভাবে বিবেচনা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন নেতারা।
এদিকে আগামী 30শে এপ্রিল 11 দলের লিয়াজো কমিটির বৈঠকে তৃতীয় ধাপের কর্মসূচি, বিভাগীয় সমাবেশ এবং জাতীয় সমাবেশের বিষয়গুলো চূড়ান্ত করার কথা রয়েছে। জোটের শরিক দলগুলোর পক্ষ থেকেও জানানো হয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ও সংসদ দুই জায়গাতেই সক্রিয় থাকবে তারা। তারেক আজিজ খান, NPB। Over the course Okay, of the just sit down, please. যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো আগামী 3 দিনের মধ্যেই মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অবরোধের কারণে ইরান তার তেল জাহাজে তুলতে পারছে না, ফলে পাইপলাইনে জমে থাকা তেলের চাপ থেকে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। ট্রাম্প দাবি করেন, এমন ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়ে। রোববার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। বিশ্লেষক প্রতিষ্ঠান ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট এবং যুক্তরাজ্য ভিত্তিক এনার্জি অ্যাসপেক্ট জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই ইরানের তেল সংরক্ষণের জায়গা পূর্ণ হয়ে যেতে পারে। একবার ট্যাঙ্ক পূর্ণ হয়ে গেলে উৎপাদন বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, যা দীর্ঘমেয়াদে তেল ক্ষেত্রের ক্ষতি করতে পারে। এদিকে জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সংরক্ষণ সক্ষমতা দ্রুত শেষ হয়ে যাওয়ায় ইরানকে শীঘ্রই তেল ক্ষেত্র বন্ধ করতে হতে পারে। যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় দেশটি বাধ্য হয়ে স্থলভাগের ট্যাঙ্কে তেল জমা করছে, কিন্তু এসব ট্যাঙ্কের ধারণ ক্ষমতা সীমিত। সব মিলিয়ে এমন পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি করতে পারে। তবে বাস্তবে কতটা ঝুঁকি তৈরি হবে তা নির্ভর করবে অবরোধের স্থায়িত্ব, ইরানের ব্যবস্থাপনা সক্ষমতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতির উপর। বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বর্তমানে তীব্র উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। ইরান সংক্রান্ত সংঘাতের প্রেক্ষাপটে এই প্রণালীটি কার্যত অচল হয়ে পড়েছে। শুরুতে ইরান নিজে এটি বন্ধ ঘোষণা করে, পরে যুক্তরাষ্ট্র অবরোধ জারি করে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার আশঙ্কা বাড়ছে। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রণালীটি পুনরায় চালু করতে প্রস্তুত রয়েছে, তবে এর বিনিময়ে দেশটি একটি শর্ত দিয়েছে, পারমাণবিক আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখতে হবে। একজন মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এ তথ্য ইতিমধ্যে কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি পাকিস্তান ও ওমান সফর শেষে রাশিয়া যাচ্ছেন, যা এ প্রস্তাবের সময়কালকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এক্সিওস জানায়, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়েছে। তবে এ প্রস্তাব ঘিরে উদ্বেগ রয়েছে। বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালী নিয়ে সমঝোতা হয়ে যায় এবং ইরানের উপর আরোপিত মার্কিন অবরোধ শিথিল হয়, তাহলে ওয়াশিংটনের চাপ প্রয়োগের ক্ষমতা কমে যেতে পারে। এতে ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করা বা দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে বাধ্য করা কঠিন হয়ে পড়বে। ফলে কূটনৈতিক সমাধানের পথ আরও জটিল হয়ে উঠতে পারে। তারেক আজিজ খান, NPB। নবীন প্রবীণ সমন্বয়ে পুনর্গঠনের পথে হাঁটছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। দীর্ঘ এক দশকেও কেন্দ্রীয় কাউন্সিল না হওয়ায় কমিটির একাধিক পদ শূন্য হয়ে পড়েছে, যা দলীয় কার্যক্রমে প্রভাব ফেলছে বলে মনে করছেন নেতারা। এই প্রেক্ষাপটে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নতুন কাঠামো গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সবশেষ 2016 সালের 19 মার্চ অনুষ্ঠিত হয় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর মেয়াদী নির্বাহী কমিটি থাকার কথা থাকলেও পরবর্তী কাউন্সিল না হওয়ায় একই কমিটি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছে। এতে সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি ও সাংগঠনিক জটিলতা তৈরি হয়েছে বলে দলীয় নেতাদের অভিমত।
19 সদস্যের স্থায়ী কমিটিতে বর্তমানে 5টি পদ শূন্য রয়েছে। বার্ধক্য, মৃত্যু, পদত্যাগ ও নিষ্ক্রিয়তার কারণে বেশ কয়েকজন সদস্য সক্রিয় নেই। এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউন্সিলের পর অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। 2024 সালের 16 আগস্ট শূন্য দুটি পদে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনকে পদায়ন করা হয়। তবে এখনও বেশ কিছু পদ খালি রয়েছে। বর্তমান কমিটির কিছু সদস্যকে বাদ দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সূত্র জানিয়েছে। দলীয় সূত্রের মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দল ক্ষমতায় আসার পর সরকার ও দল দুই ক্ষেত্রেই ভারসাম্য রাখতে নেতৃত্বে নতুনত্ব আনার প্রয়োজনীয়তা অনুভব করছে বিএনপি। এ কারণে নবীন প্রবীণ সমন্বয়ে একটি কার্যকর ও গতিশীল স্থায়ী কমিটি গঠনের পরিকল্পনা করা হচ্ছে। আগামী ঈদুল আজহার পর বিএনপির 7ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে। এই কাউন্সিলের মাধ্যমে দলটি সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক কৌশলেও পরিবর্তন আনতে চায়। তবে শেষ পর্যন্ত কারা স্থায়ী কমিটিতে জায়গা পাবেন তা নির্ভর করবে দলের চেয়ারম্যানের সিদ্ধান্তের উপর। তারেক আজিজ খান, NPB। গণভোট নিয়ে দেশ জুড়ে যখন আলোচনা চলছে, রাজপথ থেকে সংসদ পাড়া পর্যন্ত, ঠিক সেই সময় সামনে এলো নতুন এক তথ্য। গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালাতে 7 দিনের জন্য 1 কোটি টাকা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এবং সদ্য জাতীয় নাগরিক পার্টি NCP-তে যোগ দেওয়া রিফাত রশিদ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বিরুদ্ধে উঠা বিভিন্ন অভিযোগের জবাব দেন তিনি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও এ তথ্য জানানো হয়। রিফাত বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক মুখপাত্র সিনথিয়া জাহিন আয়শা তাদের বিরুদ্ধে গণভোটের অর্থ তছরূপের অভিযোগ তুলেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কোনো প্রমাণ ছাড়াই এ ধরনের অভিযোগ অনৈতিক বলেও উল্লেখ করেন তিনি। কত টাকা ফান্ড পেয়েছে এবং কিভাবে তারা ব্যয় করেছে। আত্মপক্ষ সমর্থন করে রিফাত জানান, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা চালাতে একটি তহবিলের প্রয়োজন ছিল। সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে 15 দিনের একটি ক্যাম্পেইনের জন্য 5 কোটি টাকার বিষয়ে সমঝোতা হয়। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি নিবন্ধিত সংগঠন না হওয়ায় সরাসরি অর্থ প্রদান সম্ভব হয়নি। সময় স্বল্পতার কারণে বাংলাদেশ ব্যাংক নিবন্ধিত স্যাড ফাউন্ডেশনের মাধ্যমে 7 দিনের প্রচারণার জন্য 1 কোটি টাকা প্রদান করে জানিয়ে তিনি বলেন, এই অর্থ দিয়েই সারা দেশে গণভোটের প্রচারণা পরিচালিত হয়। রিফাত দাবি করেন, পুরো অর্থের হিসাব নির্ধারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত একটি অডিট দিয়ে নিরীক্ষা করা হয়েছে এবং সেই প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। সবশেষে তিনি অভিযোগ করেন, সিনথিয়া সহ কয়েকজন সাবেক নেতা ইচ্ছাকৃতভাবে তাদের হেয় করতে মিথ্যা তথ্য প্রচার করছেন। তবে দুদক সহ কোনো তদন্ত সংস্থা চাইলে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান। তারেক আজিজ খান, NPB। গোগো, তুমি একবার জনগণের ধান খেয়েছো, আবার খাওয়ার চিন্তা করো না। সংঘাত এড়িয়ে সংগঠিত হওয়ার কৌশলেই এগুচ্ছে 11 দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে চলমান আন্দোলন শান্তিপূর্ণ ও পরিকল্পিত ধারায় রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। সংঘাতমুখী বা জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মসূচি থেকে সরে এসে ধাপে ধাপে সংগঠিত ও ধারাবাহিক চাপ তৈরির পথে হাঁটছে জোটটি। আজকের পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, জোটের নেতারা মনে করছেন দাবি মেনে নিলে পরিস্থিতি সহজ হবে, আর না মানলে আন্দোলন চলবে। তবে সেটি হবে ক্রমান্বয়ে বিস্তৃত ও সংগঠিত। প্রতিবেদনে 11 দলের লিয়াজু কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের বক্তব্য তুলে ধরে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। তবে কঠোর বা সংঘাতমুখী কর্মসূচির দিকে না গিয়ে পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে কর্মসূচি সাজানো হচ্ছে।
জোটের শীর্ষ নেতাদের বরাতে বলা হয়, আন্দোলনের দ্বিতীয় ধাপের কার্যক্রম ইতিমধ্যে বিভিন্ন স্থানে শুরু হয়েছে। পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ে সমাবেশ এবং শেষে রাজধানীতে জাতীয় সমাবেশের মাধ্যমে আন্দোলনকে আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। জাতীয় সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির রূপরেখা নির্ধারণ করা হবে। প্রতিবেদন অনুযায়ী জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে জোট, বরং সভা সমাবেশ মিছিল মিটিংয়ের মাধ্যমে সরকারকে চাপে রাখার কৌশল নেওয়া হয়েছে। তবে আন্দোলন দমনের কোনো পদক্ষেপ এলে তখন পরিস্থিতি ভিন্নভাবে বিবেচনা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন নেতারা। এদিকে আগামী 30শে এপ্রিল 11 দলের লিয়াজো কমিটির বৈঠকে তৃতীয় ধাপের কর্মসূচি, বিভাগীয় সমাবেশ এবং জাতীয় সমাবেশের বিষয়গুলো চূড়ান্ত করার কথা রয়েছে। জোটের শরিক দলগুলোর পক্ষ থেকেও জানানো হয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ও সংসদ দুই জায়গাতেই সক্রিয় থাকবে তারা। তারেক আজিজ খান, এনপিবি। Over the course Okay, of just sit down, please. যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো আগামী 3 দিনের মধ্যেই মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অবরোধের কারণে ইরান তার তেল জাহাজে তুলতে পারছে না, ফলে পাইপলাইনে জমে থাকা তেলের চাপ থেকে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। ট্রাম্প দাবি করেন, এমন ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়ে। রোববার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। বিশ্লেষক প্রতিষ্ঠান ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট এবং যুক্তরাজ্য ভিত্তিক এনার্জি অ্যাসপেক্ট জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই ইরানের তেল সংরক্ষণের জায়গা পূর্ণ হয়ে যেতে পারে। একবার ট্যাঙ্ক পূর্ণ হয়ে গেলে উৎপাদন বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, যা দীর্ঘমেয়াদে তেল ক্ষেত্রের ক্ষতি করতে পারে। এদিকে জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সংরক্ষণ সক্ষমতা দ্রুত শেষ হয়ে যাওয়ায় ইরানকে শীঘ্রই তেল ক্ষেত্র বন্ধ করতে হতে পারে। যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় দেশটি বাধ্য হয়ে স্থলভাগের ট্যাঙ্কে তেল জমা করছে, কিন্তু এসব ট্যাঙ্কের ধারণ ক্ষমতা সীমিত। সব মিলিয়ে এমন পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি করতে পারে। তবে বাস্তবে কতটা ঝুঁকি তৈরি হবে তা নির্ভর করবে অবরোধের স্থায়িত্ব, ইরানের ব্যবস্থাপনা সক্ষমতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতির উপর। বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বর্তমানে তীব্র উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। ইরান সংক্রান্ত সংঘাতের প্রেক্ষাপটে এই প্রণালীটি কার্যত অচল হয়ে পড়েছে। শুরুতে ইরান নিজে এটি বন্ধ ঘোষণা করে, পরে যুক্তরাষ্ট্র অবরোধ জারি করে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার আশঙ্কা বাড়ছে। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রণালীটি পুনরায় চালু করতে প্রস্তুত রয়েছে, তবে এর বিনিময়ে দেশটি একটি শর্ত দিয়েছে, পারমাণবিক আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখতে হবে। একজন মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এ তথ্য ইতিমধ্যে কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি পাকিস্তান ও ওমান সফর শেষে রাশিয়া যাচ্ছেন, যা এ প্রস্তাবের সময়কালকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এক্সিওস জানায়, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়েছে। তবে এই প্রস্তাব ঘিরে উদ্বেগও রয়েছে। বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালী নিয়ে সমঝোতা হয়ে যায় এবং ইরানের উপর আরোপিত মার্কিন অবরোধে শিথিল হয়, তাহলে ওয়াশিংটনের চাপ প্রয়োগের ক্ষমতা কমে যেতে পারে। এতে ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করা বা দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে বাধ্য করা কঠিন হয়ে পড়বে। ফলে কূটনৈতিক সমাধানের পথ আরও জটিল হয়ে উঠতে পারে। তারেক আজিজ খান, এনপিবি।
নবীন প্রবীণ সমন্বয়ে পুনর্গঠনের পথে হাঁটছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। দীর্ঘ এক দশকেও কেন্দ্রীয় কাউন্সিল না হওয়ায় কমিটির একাধিক পদ শূন্য হয়ে পড়েছে, যা দলীয় কার্যক্রমে প্রভাব ফেলছে বলে মনে করছেন নেতারা। এই প্রেক্ষাপটে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নতুন কাঠামো গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সবশেষ 2016 সালের 19 মার্চ অনুষ্ঠিত হয় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর মেয়াদী নির্বাহী কমিটি থাকার কথা থাকলেও পরবর্তী কাউন্সিল না হওয়ায় একই কমিটি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছে। এতে সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি ও সাংগঠনিক জটিলতা তৈরি হয়েছে বলে দলীয় নেতাদের অভিমত। 19 সদস্যের স্থায়ী কমিটিতে বর্তমানে 5টি পদ শূন্য রয়েছে। বার্ধক্য, মৃত্যু, পদত্যাগ ও নিষ্ক্রিয়তার কারণে বেশ কয়েকজন সদস্য সক্রিয় নেই। এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউন্সিলের পর অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। 2024 সালের 16 আগস্ট শূন্য 2টি পদে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনকে পদায়ন করা হয়। তবে এখনও বেশ কিছু পদ খালি রয়েছে। বর্তমান কমিটির কিছু সদস্যকে বাদ দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সূত্র জানিয়েছে। দলীয় সূত্রের মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দল ক্ষমতায় আসার পর সরকার ও দল দুই ক্ষেত্রেই ভারসাম্য রাখতে নেতৃত্বে নতুনত্ব আনার প্রয়োজনীয়তা অনুভব করছে বিএনপি। এ কারণে নবীন প্রবীণ সমন্বয়ে একটি কার্যকর ও গতিশীল স্থায়ী কমিটি গঠনের পরিকল্পনা করা হচ্ছে। আগামী ঈদুল আজহার পর বিএনপির 7ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে। এই কাউন্সিলের মাধ্যমে দলটি সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক কৌশলেও পরিবর্তন আনতে চায়। তবে শেষ পর্যন্ত কারা স্থায়ী কমিটিতে জায়গা পাবেন তা নির্ভর করবে দলের চেয়ারম্যানের সিদ্ধান্তের উপর। তারেক আজিজ খান, NPB।